গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদের লেখা দূরে কোথায়। আজ প্রথম পর্ব। আকাশে মেঘ করেছে, ঘন কালো মেঘ, ক্রমেই ফুলে ফেঁপে উঠছে। ওসমান সাহেব আকাশের দিকে তাকালেন। তার কেন জানি মনে হলো এই মেঘে বৃষ্টি হবে না। প্রিকগনিশন নাকি, ভবিষ্যতের কথা আগে ভাগে বলে ফেলা। তিনি হাঁটছেন অন্যমনস্ক ভঙ্গিতে, উদ্দেশ্যহীন মানুষের হাঁটা, গন্তব্যহীন যাত্রা। অথচ তাঁর একটি গন্তব্য আছে। বিডিআরের ৩ নম্বর গেট পার হয়ে তিনি ঢুকে যাবেন নিউ পল্টন লাইনের গলিতে। গোরস্থানের দেয়াল ঘেঁষে এগুতে থাকবেন। সালাম আলাইকুম। ওসমান সাহেব চমকে তাকালেন। সালামটা কি তাকেই দেয়া হয়েছে? দু একজন কি চিনতে শুরু করেছে? চেনার কথা নয়, তিনি মাসে দুবারের বেশি আসেন না এদিকে। সালাম দেয়া ছেলেটির বয়স অল্প, চোখে চশমা। সে তাকাচ্ছে কৌতূহলী হয়ে। ওসমান সাহেব প্রশ্রয়ের হাসি হাসলেন এবং মৃদুস্বরে বললেন, ভালো তো? আপনি কি এই পাড়াতে থাকেন? না, তবে মাঝে মাঝে আসি। আমি আগেও একবার দেখেছি, তখন চিনতে পারিনি। তিনি মৃদু হেসে হাঁটতে শুরু করলেন। পেছন না ফিরেও বুঝতে পারছেন ছেলেটি দাঁড়িয়ে আছে। তার হয়তো আরও কিছু কথা বলবার ছিল। ওসমান সাহেব ঘড়ি দেখলেন, ৫টা ১০। তিনি সবসময় ৪টার মধ্যে এসে পড়েন। আজ অনেকখানি দেরি করলেন। তার চরিত্রের সঙ্গে এটা খাপ খায় না। রানুকে পাওয়া যাবে কি? দেরি দেখে কোথাও চলে যায়নি তো? রানুরা থাকে ৩ তলার শেষ মাথায়। ছোট্ট এক চিলতে বারান্দা আছে তাদের। সে সেখানে ২টি টবে মরিচ গাছ লাগিয়েছে। গোলাপ টোলাপ না লাগিয়ে মরিচ গাছ লাগানোটা উদ্দেশ্যমূলক। উদ্দেশ্যটা কি? তিনি বারান্দায় কাউকে দেখলেন না। সাধারণত টগর রেলিং ধরে দাঁড়িয়ে থাকে। ওরা কি নেই আজ? টগরের জন্য ১ প্যাকেট মিমি এনেছেন। তিনি মিমির প্যাকেট হাতে নিয়ে নিলেন। আজ যেন গতবারের মতো না হয়। গতবার পেয়ারা নিয়ে গিয়েছিলেন, মনের ভুলে দেয়া হয়নি। ওরা কি সত্যি সত্যি নেই? সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তার মনে আশাভঙ্গের বেদনা জাগতে লাগল। সিঁড়ি অন্ধকার, কে যেন জায়গায় জায়গায় পানি ফেলে রেখেছে। রানুকে বলতে হবে এই বাড়ি ছেড়ে দিয়ে ভালো একটা জায়গায় বাড়ি নিতে। কলিং বেলে হাত রাখতেই দরজা খুলে গেল। যেন দরজার পাশেই রানু অপেক্ষা করছিল। ওসমান সাহেব মৃদু গলায় বললেন, একটু দেরি করে ফেললাম। রানু কিছু বলল না। টগর কি বাসায় নেই? না। কোথায় গিয়েছে? খালার বাসায় গেছে, এসে পড়বে। তিনি ইতস্তত করে বললেন, তুমি ভালো আছো তো? রানু জবাব দিল না। ওসমান সাহেব বললেন, ঘরে কি মাথা ধরার ট্যাবলেট আছে? রানু হ্যাঁ না কিছুই বলল না, পাশের ঘরে চলে গেল। তার মনে হল রানু অনেক রোগা হয়ে গেছে। অসুখ বিসুখ হয়েছে কি? রোগা হবার জন্যই বোধহয় তাকে ১৯-২০ বছরের তরুণীর মতো লাগছে। তিনি মনে মনে রানুর বয়স হিসাব করতে চেষ্টা করলেন। বিয়ে হয়েছিল ১৬ বছর বয়সে, সে তো ৫ বছর হল। তার মানে রানুর বয়স এখন ২১। এত অল্প? পাশের ঘরে খুটখুট শব্দ হচ্ছে। ওটা কি রান্নাঘর? এখানে সব মিলিয়ে কটি রুম কে জানে? কিছুই তিনি জানেন না। রানুর শোবার ঘরটি কেমন? খুব গোছানো নিশ্চয়ই। এমনিতেই রানুর খুব গুছিয়ে রাখার স্বভাব। টুথপেস্টের মুখ খুলে রাখলে সে রাগ করত। মাথা আঁচড়ে চিরুনি ড্রেসিং টেবিলের ওপর না রেখে অন্য কোথাও রাখলে সে গম্ভীর হয়ে যেত। দুলাভাই, আপনার ওষুধ নিন। কামিজ পরা লম্বা বেনির মেয়েটি প্রায় নিঃশব্দে এসে দাঁড়িয়েছে। তিনি মেয়েটিকে চিনতে পারলেন না।
দুলাভাই সম্বোধনে বিব্রত বোধ করতে লাগলেন। আমাকে বোধহয় চিনতে পারেননি, তাই না? চেনা চেনা লাগছে অবশ্যই। মোটেই চেনা চেনা লাগছে না। আপনি আমাকে দেখেছেন মাত্র একবার, আপনাদের বিয়ের সময়। তখন আমার চেহারা অন্যরকম ছিল। এখন চেহারা বদলে গেছে? হ্যাঁ। কে তুমি? আমার নাম অপলা। আমি রানু আপার দুঃসম্পর্কের বোন হই। তিনি 2টি ট্যাবলেটের একটি গিলে ফেলে অন্যটি পকেটে রাখলেন। শান্ত স্বরে বললেন, আমি একসঙ্গে 2টি ট্যাবলেট গিলতে পারি না, বমি হয়ে যায়। কাজেই বাকিটা খাবো 2 ঘন্টা পর। এর মধ্যেই হয়তো আপনার মাথা ব্যথা সেরে যাবে। না, সারবে না। আমার এত সহজে কিছু সারে না। ওসমান সাহেব লক্ষ্য করলেন অপলা মেয়েটি বেশ সহজভাবেই আলাপ করছে। মেয়েটা রানুর অন্য আত্মীয়দের মতো না। দুলাভাই, আপনি কি বারান্দায় বসবেন? এখানে ফ্যান নেই। আপনার গরম লাগছে নিশ্চয়ই। না, থাক। চলুন না, চেয়ার দিয়ে দিচ্ছি। আমি বারান্দায় বসলে তোমার আপা পছন্দ করবে না। সে চায় না লোকজন জানুক আমি তার এখানে আসি। অপলা অপ্রস্তুতভাবে চুপ করে রইল। ওসমান সাহেবের মনে হল এটা না বললেই পারতেন। কেন এটা বললেন? তিনি কি অবচেতন মনে মেয়েটির সহানুভূতি চাচ্ছিলেন? অপলা বলল, বসুন, চা নিয়ে আসি। তিনি দীর্ঘ সময় বসে রইলেন একা একা। বসে থাকতে তার কখনো খারাপ লাগে না। আজ লাগছে। চলে যেতে ইচ্ছা হচ্ছে। এতক্ষণ তার গরম লাগেনি, এখন লাগছে। রানুর শোবার ঘরে ফ্যান আছে কি? তিনি ঠিক করে রাখলেন রানু এলেই জিজ্ঞেস করবেন। শুধু এটিই নয়, তার আরও কিছু জানবার আছে। যেমন পুরুষ মানুষ কেউ কি থাকে রানুদের সঙ্গে? তিনি যতবারই এসেছেন পুরুষ কাউকে দেখেননি। একবার এসে অ্যাস্ট্রেতে 6টা সিগারেটের টুকরো দেখেছেন। যে এসেছিল সে নিশ্চয়ই খুব নার্ভাস প্রকৃতির লোক, কারণ কোনো সিগারেটই পুরোপুরি শেষ করেনি। একটি তো প্রায় আস্তই ছিল। দুলাভাই, চা দেয়া যাবে না, চিনি নেই। চা লাগবে না। আপনি খবরের কাগজটা পড়ুন, টগর এসে পড়বে। অপলা কাগজটা টেবিলে রেখে ভেতরে চলে গেল। রানু চায় না কেউ তার সামনে থাকুক। মানুষকে অপদস্থ করার ও কষ্ট দেবার সবকটি মেয়েলি অস্ত্রই সে প্রয়োগ করতে চায়। খবরের কাগজে কোনো খবর নেই 13 বছর বয়সের একটি কিশোরীকে জিগাতলা থেকে দিনে দুপুরে অপহরণ করা হয়েছে। 2টি ছেলে বেবি ট্যাক্সি করে মেয়েটিকে উঠিয়ে নিয়ে গেছে। এটা কি বিশ্বাসযোগ্য? হাজার হাজার মানুষ গিজগিজ করছে চারদিকে। একটি মেয়ের চিৎকারে লোক জমে যাবার কথা। নিশ্চয়ই কোনো প্রেমের ব্যাপার আছে। মেয়েটি পালিয়েছে, বাবা অপহরণের মামলা করেছেন। পাশের ঘর থেকে রানুর হাসির শব্দ পাওয়া গেল। অপলাও হাসছে। ওসমান সাহেব সিগারেট ধরালেন, ঘড়ি দেখলেন। খবরের কাগজে বাড়ি ভাড়ার বিজ্ঞাপনগুলি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন। অবসর সময়ে বাড়ি ভাড়ার বিজ্ঞাপন পড়তে তার বেশ ভালো লাগে। এর পেছনের মনস্তাত্ত্বিক কারণটা কি? কারণ কিছু নিশ্চয়ই আছে। এই যে রানু খিলখিল করে হাসছে, তার পেছনে যেমন কারণ আছে, বাড়ি ভাড়ার বিজ্ঞাপন পড়ার পেছনেও কারণ আছে। 4 রুম, গ্রিল দেয়া বারান্দা, সার্ভেন্টস রুম ও গ্যারেজ, ভাড়া আলোচনা সাপেক্ষ। ড্রয়িং কাম ডাইনিং, 2 বেডরুম 2 বাথরুম, ভাড়া 2200 টাকা, অগ্রিম আবশ্যক। দুলাভাই, আপনার চা। উসমান সাহেব চায়ের পেয়ালার দিকে তাকালেন। দুধ চা। তিনি দুধ চা খান না, দুধ ছাড়া হালকা চা খান। রানু তা জানে। ওসমান সাহেব হাসি মুখে বললেন, চিনি ছিল না বলেছিলে? টগরের চিনি থেকে বানানো হয়েছে। টগরের জন্য আলাদা চিনি কেনা হয়? হ্যাঁ। অবাক হতে গিয়েও তিনি অবাক হলেন না।
সব কিছু আলাদা আলাদা করার একটা প্রবণতা রানুর আছে। বিয়ের কিছুদিন পরেই রানু বলেছিল, তুমি আমার সাবান ব্যবহার করছো কেন? ওসমান সাহেব অবাক হয়ে বলেছিলেন, তোমার আলাদা সাবান নাকি? হ্যাঁ, নীল সাবানদানিতে যে সাবান সেটা আমার। ও আচ্ছা। তবু তার মনে থাকত না। রানুর সাবান মেখে ফেলতেন। ভুল ধরা পড়া মাত্র লজ্জাবোধ করতেন। চা খাচ্ছেন না কেন? চা খান। তিনি চায়ে চুমুক দিয়ে বললেন, অপলা, চাটা ভালোই বানিয়েছ। আমি বানিয়েছি বুঝলেন কি করে? আমি অনেক কিছু বুঝতে পারি, আবার অনেক কিছু বুঝতেও পারেন না। তা ঠিক, আমি অনেক কিছুই বুঝতে পারি না। অপলা একটু অবাক হল। সে ধারণা করেছিল ওসমান সাহেব তার কথায় আপত্তি করবেন। কিছু কিছু মানুষকে দেখলেই মনে হয় এরা কারো কথাই মেনে নেয় না। সব সময় কঠিন কিছু যুক্তিতর্ক বের করে বিপক্ষের মানুষটিকে ধরাশায়ী করে দেয়। যুক্তিগুলি দেয়া হয় খুব ঠান্ডা মাথায়। গলার স্বর থাকে খাদে, মুখ থাকে হাসি হাসি, কিন্তু প্রতিটি বাক্যই কেটে কেটে বসে যায়। ওসমান সাহেব কি এ ধরনের একজন মানুষ? অপলা, এমন মন দিয়ে আমার দিকে তাকিয়ে আছো কেন? কি দেখছ? অপলা লজ্জিতভাবে উঠে দাঁড়াল। বিব্রত স্বরে বলল, আপনি বসুন, আমি 10 মিনিটের মধ্যে আসব, কাপড় বদলাব। আমাকে সঙ্গ দেবার জন্য তোমার তাড়াতাড়ি আসার দরকার নেই। আমার একা বসে থাকার অভ্যেস আছে। ইউ টেক ইউর টাইম। মাথা ধরাটা এখনো যায়নি। ওসমান সাহেব দ্বিতীয় ট্যাবলেটটি গিলে ফেললেন। একা সময় কাটানোর তার নিজস্ব কিছু পদ্ধতি আছে, সেগুলি কাজে লাগাতে শুরু করলেন। ঘরের প্রতিটি জিনিসের দিকে তাকাবেন তিনি এবং বেশ কিছু সময় নিয়ে এগুলি নিয়ে ভাববেন। এই ছোট্ট ঘরে তিনি তার পদ্ধতি আগেও অনেকবার খাটিয়েছেন। প্রতিটি জিনিসই তার চেনা, তবু প্রতিবারই নতুন নতুন ডিটেল চোখে পড়ে। আজ যেমন চোখে পড়ল শোকেসে কিছু নতুন বই এনে রাখা হয়েছে, সব কবিতার বই। রানু কবিতা পড়ে না। এখন কি পড়তে শুরু করেছে, না উপহার পাওয়া? শোকেসে একটা তালাও লাগানো হয়েছে, খুব সম্ভব টগরের জন্য। শোকেস ঘাঁটাঘাঁটির বয়স এখন। দেয়ালে যে ক্যালেন্ডার ঝুলছে তার পাতা উল্টানো হয়নি। এখনো দেখা যাচ্ছে জুলাই মাস। এই ভুল রানু করবে না। সে এসব ব্যাপারে খুব সাবধান, কিন্তু ভুলটা করেছে। এটাকে কি সূক্ষ্ম কোনো মানসিক পরিবর্তনের লক্ষণ বলা যাবে? ওসমান সাহেব ক্যালেন্ডারের ছবিটির দিকে মন দিলেন। রানু এসে ঢুকল তখন। সে নিশ্চয়ই কোথাও বেরোবে। যত্ন করে সেজেছে, কালো জমিনের উপর লাল পাতা আঁকা জামদানি শাড়ি। শাড়িটার জন্যই কি তার চেহারা বদলে গেছে, না রোগা হবার জন্য এমন লাগছে? ওসমান সাহেব মুগ্ধ হয়ে তাকালেন এবং মনে মনে বললেন, কিছু মেয়ে আছে যাদের রূপ সবসময় টের পাওয়া যায়। তোমরা কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ, বিয়েতে যাচ্ছি। আমি তাহলে যাই? না, বসো, টগর আসবে। টগরকে তুমি আজ রাতে তোমার সঙ্গে রাখবে। সকালবেলা আমি ওকে গিয়ে নিয়ে আসব। অসুবিধা হবে? না। কার বিয়ে? আমাদের এক আত্মীয়। রানু বেশ স্বাভাবিক ভঙ্গিতেই সামনে বসল। শীতল স্বরে বলল, সামনে তো অ্যাস্ট্রে আছে, চায়ের কাপে ছাই ফেলছ কেন? অ্যাস্ট্রেটা এত সুন্দর যে ছাই ফেলতে ইচ্ছে করে না। সুন্দরের মধ্যে অসুন্দর ঠিক মানায় না। আমার সঙ্গে বড় বড় কথা বলে লাভ নেই। তোমার বড় বড় কথা অনেক শুনেছি, আর শুনতে ইচ্ছে করছে না। তিনি দ্বিতীয় সিগারেটটি ধরালেন এবং খুব সাবধানে ছাই ফেললেন অ্যাস্ট্রেতে। রানু বারান্দায় গিয়ে দাঁড়াল। ওসমান সাহেবও এগিয়ে গেলেন। হালকা গলায় বললেন, এই বাড়িতে তোমার সঙ্গে পুরুষ মানুষ কেউ থাকে না? না। একা একা থাকো, ভয় লাগে না? ভয় লাগবে কেন? এটা আমার বড় খালার বাড়ি। রাতে আমি বড় খালার সঙ্গে ঘুমাই।
এটা তোমার খালার বাড়ি? জানতাম না তো। আপন খালা? রানু জবাব দিল না, আগ্রহ নিয়ে রাস্তার দিকে তাকালো। ওসমান সাহেব দেখল ক্রিম কালারের একটা গাড়ি এসে থেমেছে। প্রায় 6 ফুটের মতো স্বাস্থ্যবান একটি তরুণ হাসি মুখে নামছে গাড়ি থেকে। খুব সম্ভব এই ছেলেটির সঙ্গে রানু বিয়েতে যাবে। রানুর দিকে তাকালেন। ছেলেটিকে ওসমান সাহেব আগে দেখেছেন কিনা মনে করতে পারলেন না। দেখেছেন হয়তো, মানুষের চেহারা তার মনে থাকে না। রানু, ওই ছেলেটা কে? আমাদের দুঃসম্পর্কের আত্মীয়, আলম, কেমিক্যাল ইঞ্জিনিয়ার। ওর সঙ্গে যাচ্ছ? হ্যাঁ, এত প্রশ্ন করছো কেন? তিনি অপ্রস্তুত হয়ে নিজের জায়গায় ফিরে গেলেন। আলমকে দেখে মনে হলো সে ওসমান সাহেবকে দেখে খুব অবাক হয়েছে। সে তার বিস্ময় গোপন করল না। হাসি মুখে বলল, কেমন আছেন আপনি? ভালো, ভালো আছি। আপনি কি আমাকে চিনেছেন? আমি রানুর মামাতো ভাই। আমার নাম আলম। রানু কি আপনাকে আমার কথা বলেছে? তিনি হ্যাঁ না কিছুই বললেন না, অস্পষ্টভাবে হাসলেন, যার মানে হ্যাঁও হতে পারে আবার নাও হতে পারে। আলম বলল, আমি আপনার একটা মাত্র বই পড়েছি, নাম হলো গিয়ে চৈত্রের রাতে। বইটা আমার একটুও ভালো লাগেনি। আপনি রাগ করলেন না তো? না, রাগ করিনি। রানুকে বলেছিলাম, আমি তো বই পড়ি না, পড়তে ভালো লাগে না, ওনার সবচেয়ে ভালো বইটা দাও পড়ি। রানু ওইটা দিল। আলম সিগারেট ধরালো, নড়ে চড়ে বসল। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে একটা আলোচনায় নামতে চায়। ওসমান সাহেব শঙ্কিত বোধ করলেন। যে তার বই পছন্দ করে না তার সঙ্গে আলোচনা জমে না। কথা বলতে গেলেই মনের উপর চাপ পড়ে। আচ্ছা ওসমান ভাই, চৈত্রের রাতে বইটিতে নীলু মেয়েটি শেষ মুহূর্তে এই কাণ্ডটি করল কেন? ওসমান সাহেব জবাব দিলেন না। আলম উত্তেজিত ভঙ্গিতে কথা বলতে লাগল। নীলু যা করেছে তাকে কিছুতেই সমর্থন করা যায় না। আমি তো তাকে ক্ষমা করব না। ইনফ্যাক্ট, তিনি হেসে ফেললেন। আলম কথা বন্ধ করে অবাক হয়ে বলল, হাসছেন কেন? ওসমান সাহেব বললেন, উপন্যাসটি আপনার পছন্দ হয়নি, তবুও নীলুর ব্যাপারে যথেষ্ট উত্তেজিত হয়েছেন, তাই হাসছি। আলম আধ খাওয়া সিগারেট অ্যাস্ট্রেতে গুঁজে নতুন সিগারেট ধরালো। অসহিষ্ণু কণ্ঠে বলল, অনেক লেট করে ফেললাম আমরা। রানু বলল, টগরকে নিয়ে আসতে এত দেরি করছে কেন বুঝতে পারছি না। সে বারান্দায় গিয়ে দাঁড়াল। তার চোখে চিন্তার ছাপ, কপালে দুটি সূক্ষ্ম ভাঁজ। টগরকে তার কিছুক্ষণ পরই আসতে দেখা গেল। সে তার খালার কোলে ঘুমুচ্ছে। রানু বলল, যাক, টগরকে সঙ্গে নিয়ে যাব। ওসমান সাহেব উঠে দাঁড়ালেন। আলম বলল, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। না, দরকার নেই, চলুন না, এমনিতেও আমাকে সিগারেট কিনতে হবে। আলম বড় রাস্তার মোড় পর্যন্ত এলো এবং একসময় বলল, আপনি আপনার নাম লিখে একটা বই আমাকে দেবেন, আমি আমার বন্ধুদের দেখাবো। ঠিক আছে, দেব, রানুর কাছে রেখে যাব। আপনিও চলুন না আমাদের সঙ্গে। না, আমি বিয়েটিতে বিশেষ চাই না, আপনারা যান। আপনার বাসায় আপনাকে নামিয়ে দেব। দরকার নেই কোনো। তিনি হাঁটতে শুরু করলেন। অল্প কয়েক পা হাঁটার পরই মনে হল মিমির প্যাকেটটা টগরকে দেওয়া হয়নি। আলম এখনো দাঁড়িয়ে আছে, ইচ্ছা করলেই ফিরে গিয়ে তার হাতে দেয়া যায়, কিন্তু ফিরলেন না। লম্বা লম্বা পা ফেলতে লাগলেন। আকাশে মেঘ, ঘন কালো মেঘ। বৃষ্টি কি হবে? ভাদ্র মাসে এত মেঘ হয় আকাশে? ওসমান সাহেব বাড়ি ফিরলেন রাত 8টায়। রিকশা থেকে নেমে ভাড়া মেটাবার সময় বৃষ্টি পড়তে শুরু করল। তার ধারণা, বৃষ্টির ফোঁটা যদি ছোট হয় এবং যদি খুব কাছাকাছি হয় তাহলে বৃষ্টি থামতে দীর্ঘ সময় লাগে। ফোঁটার ধরন দেখে তার মনে হল সারা রাত বৃষ্টি হবে। এবারে খুব শুকনো ধরনের বর্ষা গেছে। গভীর রাতে ঘুম ভেঙে বৃষ্টির শব্দ শোনা হয়নি, আজ হয়তো শোনা যাবে। 4 টাকা ভাড়া ঠিক করা ছিল।
ওসমান সাহেব চকচকে একটা 5 টাকার নোট দিয়ে মনে মনে বললেন, বৃষ্টি আসার আনন্দে তোমাকে 1 টাকা বকশিস দেয়া গেল। বসার ঘরে টিভি চলছে। আকবরের মা এবং তার ছেলে জিতু মিয়া পা ছড়িয়ে টিভি দেখছে। তারা দেখল ওসমান সাহেব ঢুকছেন, কিন্তু কেউ গা করল না। দুজনেই ভান করল যেন দেখতে পায়নি। ওসমান সাহেব বিরক্ত গলায় বললেন, সদর দরজা খোলা কেন আকবরের মা? আকবরের মা জবাবই দিল না, তাকিয়ে রইল। অন্য কোনো ঘরে বাতি জ্বালাওনি কেন? যাও, শোবার ঘরে বাতি জ্বালাও, আর টিভির সাউন্ডটা কমিয়ে দাও। আকবরের মা বিরক্ত মুখে উঠে গিয়ে বাতি জ্বালাল। ওসমান সাহেব ঘরে ঢুকে দেখলেন বেশ পরিষ্কার করে বিছানা করা, লেখার টেবিলে নতুন টেবিল ক্লথ, কাচের জগে পানি, পিরিচ দিয়ে ঢাকা একটা গ্লাস, লেখার কাগজ, একটা লাল এবং একটা কালো বল পয়েন্ট পেন, হাতের বাঁ পাশের বুকশেলফের বইগুলো চমৎকার করে গোছানো। শুধু তাই নয়, খাটের পাশের ছোট্ট টেবিলটায় একটা স্টেনলেস স্টিলের বাটিতে কিছু টাটকা বেলি ফুল। তিনি বিস্মিত হয়ে বললেন, কেউ এসেছিল আকবরের মা? মিলি আফায় আসছিল। কিছু বলে গেছে? বলছে কাল আবার আসব। কখন এসেছিল? দুপুরের পরে, সন্ধ্যা পর্যন্ত ছিল। কাল সন্ধ্যার সময় আপনারা থাকতে কইছি। মিলি ওসমান সাহেবের ছোট বোন। তার স্বামী সিভিল সাপ্লাইয়ে কাজ করে এবং বেশ ভালোই মাইনে পায়। ঢাকা শহরে তাদের একটা বাড়ি আছে, যার দোতলাটা ভাড়া দেওয়া হয়, কিন্তু মিলির মাঝে মাঝে টাকার দরকার পড়ে। ওসমান সাহেব সেই দরকারটা মেটান। আবার হয়তো এরকম কোনো প্রয়োজন দেখা দিয়েছে। আকবরের মা? জি। চা দাও তো, লেবু চা। আকবরের মা অপ্রসন্ন মুখে চা বানাতে গেল। ওসমান সাহেব বাথরুমে ঢুকলেন। রানুর অভাবটা বোঝা যাচ্ছে। মেঝেতে সাবান গলে পড়ে আছে, বেসিনটা নোংরা, আয়নায় সাবানের ফেনা পড়ে জালের মতো নকশা তৈরি হয়েছে। আকবরের মা এবং তার ছেলের কোনো দিকেই কোনো নজর নেই। অবশ্যই বাজার করা হচ্ছে, রোজ দুবেলা রান্না হচ্ছে, এই বা কম কি। গোসল সেরে বেরুতে তার অনেক সময় লাগল। টেবিলে ঢেকে রাখা চা ততক্ষণে জুড়িয়ে পানি হয়ে গেছে। ওসমান সাহেব মুখ বিকৃত না করে সেই ঠান্ডা চা খেলেন। ঠিক এই মুহূর্তে কোনো লেখালেখি করতে ইচ্ছা হচ্ছে না, তবু বসলেন লিখতে। অনেকদিন ধরে একটা লেখা মাথায় ঘুরছে। সারাক্ষণই ভোঁতা একটা যন্ত্রণা দিয়ে যাচ্ছে লেখাটা। 10-12 পৃষ্ঠা লিখে ফেলতে পারলে যন্ত্রণা একটু কমবে। 1 বছর হয়ে গেল যন্ত্রণাটা পুষছেন। কিছু কিছু লেখা বড় কষ্ট দেয়। এই কষ্ট দেয়া গল্পটির জন্ম গত বর্ষায়। ময়মনসিংহ থেকে বাসে করে ঢাকায় আসছেন। ঝাঁকুনিতে চমৎকার ঘুম এসে গেল। ঘুম ভাঙল ভাওয়ালের জঙ্গলে। সন্ধ্যা হব হব করছে। বনের মাথায় চাঁদ উঠেছে। বাস চলার শব্দ ছাড়া কোথাও কোনো শব্দ নেই। সেই শব্দও একসময় থেমে গেল। কার্বুরেটরে গোলমাল। ড্রাইভার রাস্তার পাশে গাড়ি থামিয়ে খুটখাট শুরু করেছে। যাত্রীরা সব নেমে গেছে বাস ছেড়ে। ওসমান সাহেব জানালা দিয়ে মুখ বের করে বসে আছেন। বিশাল অরণ্যে বৃষ্টির মতো চাঁদের আলো ঝরছে। শুনশান নীরবতা। মাথায় ঠিক তখন গল্পটা এলো। তিনি কল্পনা করলেন এই অরণ্য ক্রমেই বড় হচ্ছে। একটির পর একটি শহর ও নগর গ্রাস করতে শুরু করেছে। ছোট্ট একটি শহর শুধু বাকি। অল্প কিছু লোক থাকে সেই শহরে। প্রতি রাতেই তারা শুনতে পায় অরণ্য এগিয়ে আসছে। গল্পটি অনেকবার লিখতে চেষ্টা করেছেন, লিখতে পারেননি। সমস্ত ব্যাপারটা মাথায় সাজানো আছে, কিন্তু কলমে আসছে না, এক লাইনও নয়। তিনি রাতের পর রাত কাগজ কলম নিয়ে বসে কাটিয়েছেন। দুবার এ নিয়ে রানুর সঙ্গে ঝগড়া হলো। রানু বলল, এই গল্পটি যে লিখতে হবে এমন তো কোনো কথা নেই, অন্য গল্প লেখো। তিনি গম্ভীর গলায় উত্তর দিলেন, এটা শেষ না করে অন্য কোনো লেখায় আমি হাত দেব না। এটা যদি লিখতে না পারো তাহলে আর অন্য কিছু লিখবে না? না। তুমি বড় অহংকারী।
এখানে অহংকারের কি দেখলে? অনেক কিছুই দেখলাম। অক্ষমতা স্বীকার না করাটাও অহংকার। ওসমান সাহেব চুপ করে রইলেন। রানু মশারি ফেলতে ফেলতে বলল, কোনো মানুষই তার প্রতিভার বাইরে যেতে পারে না। প্রকারান্তরে বলা তার তেমন কোনো প্রতিভা নেই। থাকলে অরণ্যের সেই গল্প লিখে ফেলতে পারতেন। পুরুষদের আহত করার কৌশল মেয়েরা খুব তাড়াতাড়ি শিখে ফেলে এবং তা ব্যবহারও করে চমৎকারভাবে। কেউ তার প্রতিভার বাইরে যেতে পারে না। বইয়ের ভাষায় কয়েকটা কথা বলে রানু ঘুমোতে গেল। ঘুমিয়েও পড়ল কিছুক্ষণের মধ্যে। ওসমান সাহেব রাত ৩টা পর্যন্ত জেগে রইলেন। খাতার পাতায় শুধু কয়েকবার লেখা হল অরণ্য, এই পর্যন্তই। টগর যখন জেগে উঠে কাঁদতে শুরু করেছে তখনও তিনি ঘুমোতে যাননি। রানুর টগরকে নিয়ে বাথরুম করালো, মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ালো এবং খুব সহজভাবে বলল, শোবার সময় ফ্যানটা এক ঘর কমিয়ে দিও তো। যেন কিছুই হয়নি। ওসমান সাহেব ছোট্ট একটি নিঃশ্বাস ফেললেন। বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে। তার থিওরি সত্য করবার জন্যই বোধহয় আজ সারা রাত বৃষ্টি পড়বে। আপনার টেলিফোন। তিনি চমকে তাকালেন। আকবরের মা নিঃশব্দে চলাফেরা করে, মাঝে মধ্যেই তাকে চমকে দেয়। তিনি বিরক্ত স্বরে বললেন, কার টেলিফোন? মিলিয়াফার। তার চেয়ার ছেড়ে উঠতে ইচ্ছে করছিল না। আকবরের মাকে বললেই সে হাতের কাছে রিসিভার এনে দেবে, কিন্তু শোবার ঘরে টেলিফোন রাখা তার পছন্দ নয়। টেলিফোন আসা মানেই হচ্ছে অপরিচিত একজন লোকের ঘরে ঢুকে পড়া। একজন অপরিচিত মানুষ রাত দুপুরে শোবার ঘরে ঢুকুক, এটা তার পছন্দ নয়। কিন্তু মিলি অপরিচিত কেউ নয়। টেলিফোন এই ঘরে আনুম? না, আমি যাচ্ছি। ওসমান সাহেব দীর্ঘ সময় টেলিফোনে কথা বলতে পারেন না। মিলি ঠিক তার উল্টো। ঘণ্টাখানেকের আগে টেলিফোন ছাড়তে চায় না। হ্যালো ভাইয়া, কি করছো? লিখছিলে নাকি? না। তোমার অপেক্ষায় থেকে সারাটা দুপুর, সারাটা বিকেল, সারাটা সন্ধ্যা নষ্ট হলো। আমি যে গিয়েছিলাম তোমাকে বলেনি? হ্যাঁ, বলেছে। গিয়ে কি দেখি জানো? তোমাদের জিতু মিয়া সোফায় পা তুলে লাট সাহেবের মতো বসে আছে। এমন এক চড় দিয়েছি। চড়ের কথা তোমাকে বলেছে? না। আচ্ছা ভাইয়া শোনো, যে জন্য তোমাকে টেলিফোন করলাম। ভাবিকে গতকাল দেখলাম একটা ছেলের সঙ্গে রিকশায় করে যাচ্ছে। সুন্দর মতো ছেলে, চেক চেক একটা শার্ট গায়ে। দুজনে খুব হাত নেড়ে নেড়ে গল্প করছিল। ভাইয়া শুনতে পাচ্ছ? পাচ্ছি। কিছু বলছো না কেন? দেখ মিলি, রানুর সঙ্গে আমার বনিবনা হয়নি, আমরা আলাদা থাকছি। এখন সে যদি কোনো ছেলের সঙ্গে পরিচিত হয় তাহলে হবে। আমি কি বলবো এখানে? কিছুই বলবে না? ভাবির সঙ্গে তোমার সেপারেশন তো এখনো হয়নি। এখনো হয়নি, কিন্তু হবে। রানু কাগজপত্র জমা দিয়েছে। আচ্ছা মিলি, আমি রাখলাম। ঘর গুছিয়ে দিয়ে যাবার জন্য ধন্যবাদ। শোনো ভাইয়া, আমার কথা এখনো শেষ হয়নি। বল, কি বলবি? তুমি নাকি বাড়ি বিক্রি করে দিচ্ছ? বাড়ি বিক্রি কেন করব? কেন করবে তা আমি কি করে জানব? আমি শুনলাম তাই তোমাকে বললাম। ভুল শুনেছিস। কার কাছে শুনলাম সেটা জিজ্ঞেস করলে না? না, গুজব শোনায় আমার আগ্রহ নেই। মিলি, আমি রাখলাম। এত রাখি রাখি করছো কেন? খিদে লেগেছে, ভাত খাবো। ঠিক আছে, ভাত খাওয়ার পর আমাকে টেলিফোন করবে। কেন? কথা এখনো শেষ হয়নি। খুব একটা ইন্টারেস্টিং গল্প তোমাকে বলবো ভাইয়া। আমার এক বান্ধবীর জীবনের সত্যি ঘটনা। তুমি এটা নিয়ে একটা গল্প লিখতে পারো, তবে বান্ধবীর নাম ব্যবহার করতে পারবে না। হ্যালো, কি শুনতে পাচ্ছ? পাচ্ছি। একটু ধরে রাখো। বাবু কি জন্য ডাকছে শুনে আছি। আচ্ছা ভাইয়া শোনো। হ্যালো, বাবুর ভালো নাম রেখে দিলে না তো? খুব সুন্দর দেখে 3 অক্ষর একটা নাম দাও না। শুরু হবে ম দিয়ে, আমার সঙ্গে মিলিয়ে রাখতে চাই। মৌসুমি রাখ। না, মৌসুমি না। মৌসুমি সিনেমার নায়িকার নাম। মিতুল? ওটা তো ছেলেদের নাম।
আজকাল ছেলেদের এবং মেয়েদের একই নাম হয়। মিতুল শব্দের মানে কি? জানি না। বলো কি, তুমি এত বড় লেখক হয়ে মিতুল শব্দের মানে জানো না? আমি বড় লেখক, তোকে কে বলল? রাখলাম। তিনি টেলিফোন নামিয়ে রাখলেন। আকবরের মা এবং জিতু মিয়া গভীর আগ্রহে টিভি দেখছে। জীবনের সমস্ত সুখ ও আনন্দ যেন এই যন্ত্রটিতে। রানু চলে যাওয়ায় এরাই বোধহয় সবচেয়ে খুশি। তিনি নিজেও কি খুশি হননি? সম্পূর্ণ নিজের মতো করে থাকার একটা আলাদা আনন্দ আছে, স্বাধীনতার আনন্দ। রানুর অভাব তিনি যতটা বোধ করবেন ভেবেছিলেন ততটা করছেন না। তেমন কোনো শূন্যতা তার মধ্যে তৈরি হয়নি, কিন্তু হওয়া উচিত ছিল। শুধু রানু কেন, টগরের জন্যও কি তিনি তেমন কোনো আকর্ষণ অনুভব করেন? মনে হয় না। কাউকে ভালোবাসার ক্ষমতাই বোধহয় তার নেই। আকবরের মা বলল, ভাইজান ভাত দিব? দাও। কি রান্না আজকে? কই মাছ। ওসমান সাহেব তৃপ্তি করে ভাত খেলেন। খাওয়ার শেষে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতে দেখতে দুটি সিগারেট শেষ করলেন। তার পান খেতে ইচ্ছে হল। ঘরে পান ছিল না। জিতু মিয়া ছাতা মাথায় দিয়ে পান কিনতে গেল। ওসমান সাহেবের মনে হল, এই জীবনটাই বা নেহাত খারাপ কি? নিঃসঙ্গতারও এক ধরনের আনন্দ আছে। শূন্যতার মধ্যেও আছে পরিপূর্ণতা, নৈঃশব্দের গান। ভাইজান, আপনার টেলিফোন। তিনি রিং শুনতে পেলেন। বেশ জোরেই শব্দ হচ্ছে, কিন্তু তিনি শুনতে পাচ্ছিলেন না কেন? আমরা যা শুনতে চাই না, আমাদের মস্তিষ্ক সবসময় চেষ্টা করে তা যেন শুনতে না হয়। ওসমান সাহেব বললেন, আকবরের মা, তুমি বারান্দা একটা মোড়া এনে দাও, আর যে টেলিফোন করেছি তাকে বলে দাও আমি এখন ব্যস্ত, সকালবেলা টেলিফোন করতে। মিলি আফা টেলিফোন করছে। যা বলতে বললাম বলো। আমি কইছি আপনি বারান্দায়। অত্যন্ত বিরক্ত ও ক্রুদ্ধ ভঙ্গিতে তিনি টেলিফোন ধরলেন। কি ব্যাপার মিলি? ভাইয়া, আমার কথা শেষ হবার আগেই তুমি খট করে টেলিফোন রেখে দিলে কেন? কি বলতে চাস বল। তুমি আমার সঙ্গে এমন খারাপ ব্যবহার করো কেন? ওসমান সাহেব একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মিলি বলল, বাবার শরীর এত খারাপ তুমি একবার তাকে দেখতেও যাওনি। পরশুদিন তিনি দুঃখ করছিলেন। আগামীকাল এসে আমি তোমাকে নিয়ে যাব। ঠিক আছে। শোনো ভাইয়া, তুমি বাবার সঙ্গে কয়েকদিন থাকবে। একা একা এই বাড়িতে থাকার কোনো মানে আছে? আচ্ছা, সেটা দেখা যাবে। মিলি আরও মিনিট 10 কথা বলে টেলিফোন রাখল। ওসমান সাহেব নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। ঘুম ঘুম লাগছে, আবার শুয়ে পড়তেও ইচ্ছা হচ্ছে না। রানু যখন ছিল 2টো পর্যন্ত জেগে থাকতেন। এখন 11টা বাজতেই ঘুমে চোখ জড়িয়ে আসে। এর অন্তর্নিহিত রহস্যটি কি? বৃষ্টির জন্য শীত করছে। পাতলা একটা কোনো জামা গায়ে দিয়ে ঘুমোতে হবে। আলনায় তেমন কিছু নেই। কোথায় থাকতে পারে? কাবার্ডে নিশ্চয়ই নেই। কাবার্ডে থাকত রানুর কাপড়, এবং কোনো কারণে তিনি কাবার্ড খুললে রানু বিরক্ত হতো। কঠিন স্বরে বলতো, আমার জিনিসে হাত দিচ্ছ কেন? মজার ব্যাপার হচ্ছে, রানু তার জিনিসের কিছুই সঙ্গে নিয়ে যায়নি। আসার সময় যেমন চটের একটা হ্যান্ডব্যাগ নিয়ে এসেছিল, যাওয়ার সময়ও ঠিক সেভাবেই গিয়েছে। তিনি মনে মনে ভাবলেন, আমাদের সবার মধ্যেই নাটক করবার প্রবণতা আছে। রানুর মধ্যে সেটা হয়তো বেশি মাত্রায় ছিল, নয়তো বাড়ি ছেড়ে যাবার সময় নীল রঙের শাড়ি পরার দরকার ছিল না। ওসমান সাহেবের ধারণা সে এই শাড়ি পরেছে কারণ প্রথম যখন সে এই বাড়িতে আসে তার পরনে ছিল নীল শাড়ি। কিংবা সমস্ত ব্যাপারটা কাকতালীয়ও হতে পারে। রানু হয়তো সচেতনভাবে কিছু করেনি, তিনি অন্যরকম ব্যাখ্যা করছেন। যাবার সময় গায়ে নীল শাড়ি ছিল বলেই সেই শাড়ি পরেই গিয়েছে। জিতু মিয়া পান নিয়ে এসে দরজায় ধাক্কা দিল। ওসমান সাহেব বললেন, এখন আর লাগবে না, সকালে খাবো। জিতু বেচারি বৃষ্টি মাথায় হেঁটে হেঁটে পান আনতে গেছে। একটা নিয়ে খেলেই হতো, কিন্তু তার ইচ্ছা করছে না।
শরীর জুড়ে আরামদায়ক একটা আলস্য। বৃষ্টির বেগ বাড়ছে। কি মাস এটা? ভাদ্র মাস না? বাংলা মাসের নামের মধ্যে ভাদ্র মাস নামটাই সবচেয়ে খারাপ। সবচেয়ে সুন্দর হল শ্রাবণ। চৈত্র নামটাও ভালো। ওসমান সাহেব হাত বাড়িয়ে শেলফ থেকে একটা বই নামালেন। পড়তে ইচ্ছা করছে না, চোখ বুলানোর জন্য নেওয়া। একসময় প্রচুর পড়তেন। রাতের পর রাত বই পড়ে কাটিয়েছেন। একবার জাম্প ইন্টু নাথিংনেস নামে একটা বই রাত ৩টায় পড়ে শেষ করলেন। তারপর নিজে চা বানিয়ে খেলেন এবং সেই বই আবার গোড়া থেকে পড়তে শুরু করলেন। চমৎকার সময় ছিল সেটা, আনন্দ উল্লাসের সময়। মনে আছে, একটি জাপানি ছোট গল্প এক রাতে ৪ বার পড়ার পর অনুবাদ করতে বসলেন। তার সমগ্র জীবনে এই একটি অনুবাদ কর্ম। সেই অনুবাদটি তিনি কখনো প্রকাশ করেননি। প্রকাশ না করার পেছনের যুক্তিটি ছিল ছেলে মানুষই যুক্তি। আমি ওই জাপানি লেখকের চেয়েও অনেক বড় লেখক হব, ওর গল্পের অনুবাদ আমি কেন করব? তিনি বড় লেখক হতে পেরেছেন। অনেক গল্প উপন্যাস লিখেছেন ঠিকই, কিন্তু বড় লেখক হতে পেরেছেন কি? কেউ তার নিজের প্রতিভার বাইরে যেতে পারে না। খুব সত্যি কথা। বাতি নিভিয়ে ওসমান সাহেব জাপানি গল্পের কথা ভাবতে শুরু করলেন। একটা ছোট্ট শহর। সেই শহরের নিয়ম হচ্ছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের শহরের রাস্তার পাশে পুঁতে রাখা। কোমর পর্যন্ত ঢোকানো থাকে গর্তে, শরীরটা বেরিয়ে থাকে। দিন যায়, ধীরে ধীরে এরা বদলে যেতে থাকে এবং একসময় এরা গাছ হয়ে যায়। এইরকম একজন অপরাধী পুরুষ ধীরে ধীরে গাছ হচ্ছে। রোজ রাতে তার স্ত্রী তার কাছে আসে, জানতে চায় তোমার কেমন লাগছে। পুরুষটি ক্লান্ত স্বরে তার অভিজ্ঞতার কথা বলে। মেয়েটি জানতে চায়, তুমি কি এখন আমাকে ভালোবাসো? পুরুষটি থেমে থেমে বলে, আমি জানি না, আমি গাছ হয়ে যাচ্ছি, আমি বুঝতে পারছি না। যখন মানুষ ছিলে তখন কি আমাকে ভালোবাসতে? একটি অসাধারণ গল্প, কিন্তু আজ এই বর্ষার রাতে তিনি এই গল্পটির কথা ভাবছেন কেন? নিজেকে কি তিনি গাছ হিসেবে ভাবছেন? রানু হচ্ছে সেই গাছের পাশে আসা মেয়েটি। ওসমান সাহেব লক্ষ্য করলেন তার চোখ ভিজে উঠতে শুরু করেছে। গল্পটির প্রভাব, অন্য কিছু নয়। প্রতিভাবান জাপানি গল্পকার তার মধ্যে একটি বিশুদ্ধ আবেগ সৃষ্টি করেছেন। চোখ ভিজে ওঠার পেছনে রানুর কোনো ভূমিকা নেই। মিলির বয়স ২৩। রূপসী মেয়েদের যা যা থাকতে হয় সবই মিলির আছে। গায়ের রং ফর্সা, গড়পড়তা মেয়েদের তুলনায় অনেকখানি লম্বা, কাটা কাটা চোখ মুখ, বাঁ চোখের নিচে চোখে পড়ার মতো কালো তিল। তবু মিলির ধারণা তার চেহারাটা খুবই সাধারণ। সাধারণ এবং বাজে। তা না হলে বিয়ে নিয়ে কোন মেয়ের এত ঝামেলা হয়? কথাবার্তা অনেক দূর এগোবার পর পাত্রপক্ষ হঠাৎ সময় চায়। খালার অসুখ, ছেলের এক ভাই বিদেশে থাকে, তিনি বিয়েতে আসার ছুটি পাচ্ছেন না, ইত্যাদি। বিয়ে ঠিকঠাক হয়ে যাবার পর সময় চাওয়ার একটাই মানে, বিয়ে হবে না। যার সঙ্গে শেষ পর্যন্ত বিয়ে হলো তার নাম মতিউর রহমান। মোটাসোটা বেঁটে খাটো মানুষ, নাকের নিচে হিটলারি গোঁফ, সিভিল সাপ্লাইয়ের কাজ করে। মিলির জন্য খুব যে আকর্ষণীয় পাত্র তা নয়, তবু এই বিয়ে নিয়েও কত ঝামেলা। কথাবার্তা পাকা হয়ে যাবার পরদিনই ছেলের বড় ফুপা টেলিফোন করে জানালেন ছেলে ঠিক করেছে তার ছোট বোনের বিয়ে না হওয়া পর্যন্ত সে বিয়ে করবে না। সেই সময়টা মিলির খুব খারাপ কেটেছে। এমনিতেই সে রোগা, এইসব ঝামেলায় আরও রোগা হয়ে গেল। গালের হাড় বেরিয়ে এলো। তার চেয়েও বড় কথা, মাথার চুল পড়ে যেতে শুরু করল। চিরুনি দিয়ে একটা টান দিলেই এক গাদা চুল উঠে আসে। মাথা ভর্তি চুল মিলির, কিন্তু এইভাবে উঠতে থাকলে মাথা ফাঁকা হয়ে যেতে বেশি দিন লাগার কথা নয়। তার দুশ্চিন্তায় রাতে ঘুম হতো না। এই অবস্থায় ১ সপ্তাহের মধ্যে হুট করে মিলির বিয়ে হয়ে গেল, মতিউর রহমানের সঙ্গেই, এবং তখনও তার ছোট বোনের বিয়ে হয়নি।
মিলির ধারণা শ্বশুরবাড়ির কেউই তাকে পছন্দ করেনি। নেহাত ছেলের জন্য কোথাও কিছু পায়নি, তাই আবার তার কাছে এসেছে। কথাটা আংশিক সত্য। শ্বশুরবাড়ির অন্য কেউ তাকে পছন্দ করেনি, কিন্তু মতিউর রহমান করেছিল, এবং বিয়েটা হয়েছে তার আগ্রহেই। এরকম আজগুবি কথা মিলি বিশ্বাস করে না। সে নিজেকে সুন্দর দেখানোর যত রকম প্রক্রিয়া আছে সব চালিয়ে যায়। তার ধারণা কোনোটি তার বেলায় কোনো কাজ করে না। কাজ করলে বরের চোখেই পড়ত, কিন্তু পড়ে না। সে গত পরশু সামনের দিকের একগাদা চুল কেটে ফেলেছে। এত বড় একটা ব্যাপারও মতিউরের চোখে পড়েনি। মিলি যখন বলেছে, কোনো চেঞ্জ দেখতে পাচ্ছ, সে নির্লিপ্ত গলায় বলেছে, কি চেঞ্জ? কিছুই চোখে পড়ছে না? না তো, চোখে পড়ার মতো কোনো কিছু ব্যাপার আছে? মিলি বহু কষ্টে নিজেকে সামলেছে। তার ধারণা তার বরের তার প্রতি কোনো উৎসাহ নেই। এটা একটা ভয়াবহ ব্যাপার। বিয়ের 2 বছরের মধ্যে কোনো স্বামী স্ত্রীর মধ্যে এরকম হয় নাকি? ব্যাপারটা নিয়ে কারোর সঙ্গে আলাপ করতে ইচ্ছা করে, কিন্তু তার তেমন কোনো ভালো বন্ধু নেই। বিকেলে মিলি তার শাড়ির ট্রাঙ্ক খুলল। কোনোটাই তার পছন্দ হল না। আচ্ছা, সে কেন বেছে বেছে সব জংলি কালারগুলি পছন্দ করে? কেনার সময় মনে হয় কি অপূর্ব রং, কি অদ্ভুত ডিজাইন, কিন্তু কেনার পর আর তাকাতে ইচ্ছে করে না। কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ। কোথায়? ভাইয়ার কাছে যাব। মতিউর হালকা সুরে বলল, আমি একটা লিফট দিতে পারি, 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। মিলি গম্ভীর গলায় বলল, আমার লিফট টিফট লাগবে না। বলেই মনে হলো এটা সে কেন বলল। তাদের তো কোনো ঝগড়া হয়নি। মিলি গলার স্বর বদলে বলল, দেখো তো কোন শাড়িটা পরব। একটা পরলেই হয়, ভাইয়ের কাছে যেতে আবার এত সাজগোজ লাগে নাকি? তাই বলে ফকিন্নির মতো যাব? পরো, এই সবুজটা পরো। এমন কড়া রোদে ডার্ক কালার পরব? বিকেলে রোদ থাকবে না। না থাকুক, ডার্ক কালার আমাকে মানায় না, বিহারি মেয়েদের মতো লাগে। মতিউর কিছু বলল না। তার মানে সে স্বীকার করে নিল যে ডার্ক কালার তাকে মানায় না। যেটা তাকে মানায় না সেটা পড়তে বলার অর্থ কি? মিলির গলা ভার ভার হয়ে গেল। সে ঠিক করল কোথাও যাবে না, ঘরেই থাকবে। মিলির কোনো সিদ্ধান্তই দীর্ঘস্থায়ী হয় না। এটাও হল না। সে সবুজ রঙের শাড়িটা পরল এবং কিছুক্ষণের মধ্যেই হলুদ ফুটি দেয়া একটা সাদা শাড়ি পরল। ওসমান সাহেব ঘরে ছিলেন না। কোথায় গিয়েছেন, কখন ফিরবেন, আকবরের মা বলতে পারল না। মিলি বিরক্ত স্বরে বলল, কাল টেলিফোন করে বলে রেখেছি আমি আসব। আকবরের মা ভীত স্বরে বলল, আফা চা দিমু? আমি চা খাই নাকি? কখন ফিরবে কিছু বলে গেছে? জি না। কিছুই বলেনি? বলছে টেলিফোন বাজলে আমরা কেউ যেন না ধরি। কেন? আমি কেমনে কই? মিলি আধ ঘন্টার মতো বসল। এই সময়ের মধ্যেই শোবার ঘর এবং বসার ঘর আবার পরিষ্কার করল। আকবরের মাকে দিয়ে বাথরুম পরিষ্কার করালো। শোবার ঘরের বুকশেলফের সমস্ত বই নামিয়ে আবার নতুন করে রাখল। লেখার টেবিল কাল যেমন গোছানো ছিল আজও তেমনি আছে। তার মানে ভাইয়া লিখতে বসেনি। সাদা কাগজে অবশ্য কিছু কাটাকুটি আছে। মিলি পড়তে চেষ্টা করল, হলুদ পাখি সবুজ বন, এইটি 8-10 বার লেখা। কোনো নতুন গল্প বা উপন্যাসের নাম। মিলি তার ভাইয়ের কোনো লেখা ছাপা হয়ে যাবার পর আর পড়ে না। গল্পের বই তার ভালো লাগে না। কয়েক পাতা পড়বার পরই তার মাথা ধরে। শুধু চৈত্রের রাতে বইটা 36 পাতা পর্যন্ত পড়েছে। কারণ সেখানে একটা চরিত্র আছে, নাম মিলি। সবাই বলে এটা নাকি তাকে নিয়েই লেখা, কিন্তু মিলির তা মনে হয় না। কারণ বইয়ের মিলি খুব সুন্দর, একটু বোকা। সেই মিলি অল্পতেই রাগ করে। আকবর মা, আমি যাচ্ছি। বইতেন না? খালি বাড়িতে বসে থেকে কি করব? যাইবেন কই? সেটা দিয়ে তুমি কি করবে? যত বাড়তি কথা। কথা কম বলবে তুমি, এত বেশি কথা বলো কেন?
গাড়ির ড্রাইভারও জিজ্ঞেস করল, কোথায় যাবেন? রেগে যেতে গিয়েও মিলি রাগ সামলাল, কারণ এটা নিজেদের গাড়ি নয়, মতিউরের মামাতো বোনের গাড়ি। মাঝে মাঝে নিয়ে আসা হয়। আজ রাত 8:30 পর্যন্ত মিলি গাড়িটা নিজের কাছে রাখতে পারবে, কিন্তু তার যাবার কোনো জায়গা নেই। বেগম সাহেব, কোন দিকে যাবেন? নিউ মার্কেটে চলো। আজ সোমবার, নিউ মার্কেট বন্ধ। তোমাকে যেতে বলেছি, তুমি যাও। সোমবার নিউ মার্কেট বন্ধ এটা তুমি জানো, আমি জানি না? মিলি গেটের সামনে গাড়ি রেখে বন্ধ নিউ মার্কেটে ঢুকল। কিছু মাস্তান ধরনের ছেলে গেটের সামনে দাঁড়িয়ে আছে। এদের দিকে তাকালেই বুকের মধ্যে ধুক করে শব্দ হয়। মিলি তবু তাকালো। সবকটি ছেলে তাকিয়ে আছে তার দিকে। এর মধ্যে একটি প্রায় 6 ফুটের মতো লম্বা। নিউ মার্কেট বন্ধ হলেও 2টি ওষুধের দোকান খোলা। সে গটগট করে ঢুকল ওষুধের দোকানে। 4টি প্যারাসিটামল ও 2টি ঘুমের ট্যাবলেট ফোনোবরবিটন কিনল। 2টি কিনল যাতে দোকানির মনে কোনো সন্দেহ না হয়। 2টি করে কিনে কিনে সে একটা ক্রিমের কৌটা ভর্তি করে ফেলেছে। কৌটাটির দিকে তাকালে তার ভয় লাগে, আবার ভালোও লাগে। বেগম সাহেব, এখন কোন দিকে যাবেন? নিউ পল্টন লাইন, গোরস্থানের পাশ দিয়ে যাও। ইরাকি গোরস্থান চেনো? ওইদিকে। মিলির সমস্ত সিদ্ধান্তের মতো এই সিদ্ধান্তও আকস্মিক। এখন সে যাচ্ছে রানুদের বাসায়। সে নিশ্চিত জানে রানুকে বাসায় পাওয়া যাবে না। আজ একটা খারাপ দিন, কাউকে আজ বাসায় পাওয়া যাবে না। টেলিফোন করলে সেটা হবে রং নাম্বার। টিভির সামনে বসলে কারেন্ট চলে যাবে। রানু ঘরেই ছিল। মিলিকে দেখে তার যতটা অবাক হবার কথা ততটা হল না। যেন মিলির এখানে আসাটা খুব স্বাভাবিক, সে রোজই আসে। কিন্তু তা তো নয়। মিলি বলল, ভাবি, আমি আরও একদিন এসেছিলাম, তুমি ছিলে না। জানি, তোমার নোট পেয়েছিলাম। আজ কিন্তু ভাবি বেশিক্ষণ থাকব না, 5 মিনিট বসব। এত তাড়া কিসের? ওর এক মামাতো বোনের গাড়ি নিয়ে এসেছি, 8:30টার মধ্যে ফেরত দিতে হবে। 8:30 বাজতে দেরি আছে, তুমি আরাম করে বসো। নতুন হেয়ারস্টাইল দেখছি, কেমন লাগছে ভাবি? রানু হাসি মুখে বলল, একটু ছেলে ছেলে লাগছে। মিলির মুখ কালো হয়ে গেল। তাকে ছেলে ছেলে লাগছে এটা সে নিজেও লক্ষ্য করেছে। রানু বলল, মেয়েদের চেহারা একটু ছেলে ছেলে দেখালে খারাপ লাগে না। ছেলেদের যেমন মেয়ে মেয়ে চেহারাতে ভালোই লাগে, অনেকটা এরকম। মিলির মুখের অন্ধকার কাটল না। সে করুণ মুখ করে বসে রইল। রানু বলল, শোবার ঘরে চলো, আমার সংসারটা দেখো। তার শোবার ঘরটি চমৎকার করে সাজানো, 2টি খাট পাশাপাশি। একটিতে টগর ঘুমিয়ে আছে, ওর গায়ে পাতলা একটা চাদর। ও এত তাড়াতাড়ি শুয়ে পড়েছে কেন ভাবি? টগরের শরীরটা ভালো না, জ্বর। মিলি উদ্বিগ্ন ভঙ্গিতে টগরের কপালে হাত রাখল। বেশ জ্বর তো ভাবি, হাত পুড়ে যাচ্ছে। খুব বেশি না, 101। 101? কম দেখলে? ভাইয়াকে খবর দিয়েছ? না, ওকে খবর দেইনি। সামান্য ব্যাপার নিয়ে আমি হইচই করি না। ঠান্ডা লেগেছে, গা গরম হয়েছে, সেরে যাবে। তুমি কিছু খাবে মিলি? না। 1 কাপ চা খাবে? আমি চা খাই না ভাবি, চা খেলে রাতে আমার ঘুম হয় না। রানু সহজ স্বরে বলল, চায়ের সঙ্গে ঘুমের কোনো সম্পর্ক নেই। আমার সাথে 1 কাপ খাও, কিচ্ছু হবে না। এসো রান্নাঘরে, মোড়া পেতে দিচ্ছি। রানু চায়ের কেতলি বসালো। মিলি তার পাশেই চুপচাপ বসে রইল। রানু বলল, গল্প টল্প করো, চুপচাপ বসে আছো কেন? কি গল্প করব? তোমরা যে গাড়ি কিনবে শুনেছিলাম, তার কি হলো? জানি না কিছু। ও রিকন্ডিশন গাড়ি কিনতে চায় না, আর নতুন গাড়ি কেনার মতো টাকাও বোধহয় নেই। বোধহয় কেন বলছো, তুমি জানো না? না, টাকা পয়সার ব্যাপারে আমি ওর সঙ্গে কথা বলি না, ও নিজেও বলে না। নাও দেখো চায়ে চিনি হয়েছে কিনা। চায়ে চুমুক দিতে দিতে মিলি রানুকে দেখতে লাগল। স্বাস্থ্য খারাপ হয়েছে, কিন্তু তাতে যেন তাকে আরো সুন্দর লাগছে। কলেজে ফার্স্ট ইয়ারে পড়া একটা বাচ্চা মেয়ের মতো লাগছে।
রানু বলল, তুমি কিছু বলতে চাও নাকি? না, কি বলবো? মুখের ভাব দেখে মনে হচ্ছে কি একটা বলতে গিয়েও বলছো না। মিলি ইতস্তত করে বলল, ভাইয়ার মতো এমন একটা ভালো মানুষকে তোমার পছন্দ হলো না কেন? এটা আমার খুব জানার ইচ্ছা। নাকি সে ভালো মানুষ না? রানু সহজভাবেই বলল, তোমার ভাই দূর থেকে খুবই ভালো মানুষ। শুধু ভালো মানুষ না, খুব ভালো মানুষ, কিন্তু কাছ থেকে না। তোমরা কেউ ওকে কাছ থেকে দেখোনি। আমার ভাই আর আমি কাছ থেকে দেখিনি? রানু হালকা গলায় বলল, পাশাপাশি থাকলেই কাছ থেকে দেখা হয় না মিলি। দুজনেই বেশ কিছুক্ষণ চুপচাপ বসে রইল। একসময় রানু বলল, 8টা বেজে গেছে, তোমার না 8:30টায় গাড়ি ফেরত দিতে হবে? মিলি উঠে দাঁড়াল, শোবার ঘরে গিয়ে টগরের মাথায় হাত রাখল। ঘাম দিচ্ছে, জ্বর বোধহয় কমে যাচ্ছে। রানু তাকে সিঁড়ি পর্যন্ত এগিয়ে দিতে এলো। মিলির মনে হলো আবহাওয়াটা কেমন অন্যরকম হয়ে গেছে, কেউ সহজ হতে পারছে না। মিলি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য জিজ্ঞেস করল, শাড়িটাতে আমাকে কেমন লাগছে ভাবি? খুব একটা ভালো লাগছে না, সাদার ব্যাকগ্রাউন্ডে হলুদ ফোঁটা গুটি বসন্তের মতো দেখাচ্ছে। রাগ করলে না তো? না, রাগ করব কেন? তোমার কাছে যা সত্যি মনে হয়েছে তাই বলেছ। মিলি সিঁড়ি দিয়ে নামতে শুরু করল। রানু বলল, খুব সাবধানে নামবে, সিঁড়িটা ভালো না। মিলি কোনো জবাব দিল না। তার চোখ ঝাপসা, অল্পতেই তার চোখে পানি আসে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা দূরে কোথায়। আজ প্রথম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। হুমায়ুন আহমেদের অন্যান্য গল্প শুনতে চাইলে স্ক্রিনে প্লেলিস্ট আছে, সেখান থেকে শুনে নিতে পারেন। নয় নয় করেও এই প্লেলিস্টে 400-র উপরে ভিডিও আছে, যার প্রত্যেকটির দৈর্ঘ্য অন্তত 40 মিনিট। যাই হোক, কন্টেন্টের অভাব হবে না। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।